আমি জানি না আমি কতটুকু শক্ত থাকতে পারবো, ইনশাআল্লাহ পারবো আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ সব সময় বলা উচিত, কারণ আল্লাহ যখন আমাকে যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলি। মন খারাপ থাকুক, যেটাই থাকুক, আমি আলহামদুলিল্লাহটা বলার চেষ্টা করি এবং বলি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি কিছু কথা বলতে বসেছি, যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি। আমি নর্মালি এখন আর কমেন্টের উত্তর দেই না, আমি কমেন্ট চেকও করি না, আমার কমেন্টের উত্তরও দেওয়া হয় না। বাট আমি আজকে কিছু কথা বলবো, আমার কেন জানি খুব মনে হইলো যে না, জিনিসগুলো আমার বলা উচিত, আমি বলবো। রাশেদা ভাবির ভিডিওতে আমাদের একজন আপু, আমি তো আপুকে চিনি না, আপু আমাদের ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ, আমার ভিডিও দেখেন, ভাবির ভিডিও দেখেন কিনা আমি জানি না। যদি ভাবির ভিডিও দেখে থাকতেন তাহলে হয়তো বা উনি এরকম কমেন্টটা করতো না। মানে আমি ভাবিকে এই অবস্থায় খাবার পাঠাচ্ছি না, তারপরে আমার জন্য সবাই করে, আমি ওইভাবে কারো জন্য কিছু করি না, এরকম লিখে আপুটা একটা বড় একটা কমেন্ট করেছে। তো আপুর ওইখানে আমি আপুকে উত্তর দিয়েছি। তো আপুর কমেন্টে আরও 6-7 জন আপু বা ভাইয়া যাই হোক ওনারা লাইক করেছেন, তাহলে ওনাদেরও সেম হয়তো বা একটা প্রশ্ন থাকতে পারে মনে। খাবারের বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলবো না, এটা খুবই সিলি একটা জিনিস। মানে খাবারটা মানে কি বলবো আসলে, আমরা যখন থেকে এক বিল্ডিং এসেছি, আগে তো আমরা পাঠাইছি ভালো মন্দ রান্না হলেই পাঠাইছি। যখন থেকে আমি আর ভাবি এক বিল্ডিংয়ে, তখন থেকে বিকালে যদি আমরা কেউ একটু নাস্তাও বানাই, তাও ফোন দিয়ে ভাবি বলে ভাবি তোষানরে পাঠান, আমি বলি ভাবি রায়ানকে পাঠান। আসলে সব কিছু ভিডিওতে ওইভাবে তুলে ধরা হয় না, একটু খাবার পাঠাচ্ছি, এটা তো আসলে ভিডিওতে দেখানোর কিছু নাই। তো ভাবি একটা ভিডিও দিয়েছিল যে সারাদিন কাজ করে হলো খাবারটা কিনে এনে খেয়েছি। তো ভাবি এটা খারাপ কিছু বলেনি এগুলো ভাবির একটু আগের ভিডিও ছিল, ভাবি সেটাকে এডিট করে পরে দিয়েছে। আর ওইখানে হলো ওই সময়টাতে আমার জিহ্বায় সমস্যা, তাবিব তোষান দুজনারই জ্বর, আমি নিজেও বাসায় রান্না করি নাই। আর ওই টাইমটাতে আমার বাসায় কোনো বাজারও ছিল না। তো তখন ওই সময়টাতে আমি ভাবিকে খাবারটা পাঠাইতে পারি নাই। প্রতিদিন তো আসলে ভাবি কি করতেছে না করতেছে তখন আমি মানে ওইটা আমি জানতাম না আর কি। আমি জানি যে ভাবি আর একটু পর থেকে হলো জিনিসপত্রগুলো দিয়ে দিবে আর কি। তো ভাবি একদম মাসের শুরুতেই সব কিছু আস্তে আস্তে সেল না হলেও এমনি দিয়ে দিচ্ছিলেন আর কি। তো ওই সময়ের ভিডিওগুলো ভাবি করে রাখছিল, পরে ওইটা ভাবি আপলোড করছে, ওইখানে ভাবি বলছে। তো ওইটা শুনে একজন আপু, তারপরে ওই ভিডিওতে ভাবি হলো দেখাইছিল। আমি ভাবি আমার কাছে ওই যে স্যুপ দিয়ে, যে অন্থন দিয়ে করে না, স্যুপের মধ্যে অন্থন দিয়ে, তো ওইটা ভাবি আমার কাছে খাইতে চাইছিল। তো আমি ওইটা ভাবির জন্যই আমি রান্না করছিলাম। আর আমার হাতের ওই বাংলাদেশি কোকোলা নুডলস, তো ওইটাও আমি রান্না করছিলাম ওই দিনকে, যে ভাবির জন্য পাঠাবো। তো ওইটা বিকালে নাস্তা হিসাবে পাঠাইছিলাম, ভাবি ওইটা ভিডিওতে দেখাইছিল। ওইটা নিয়ে ওই আপু কমেন্ট করেছেন যে কয়টা কি একটু পিঠা, উনি এটাকে পিঠা মনে করছে, এটা আসলে পিঠা না, ওইটা স্যুপের মধ্যে অন্থন ছিল, একটু পিঠা আর একটু নুডলস, ওটা বিকালের নাস্তা ছিল, এটা কোনো এমন না যে কোনো খাবার দাবার। যাই হোক, যেটা বলছিলাম, আমি খাবার নিয়ে আসলে কথা বলতে চাই না, কারণ এত বছর ধরে একসাথে ছিলাম, যারা আমাদেরকে চিনে, যারা আমাদেরকে জানে, আমাদেরকে এখানে আসলে মানিক জোর বলা হয় যে আমরা একজন ছাড়া আরেকজন, কেউ মানে একজন না গেলে আরেকজন আমরা যাই না কোনো জায়গায়, এরকম আর কি। আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ এরকম। তো সেই বন্ডিংয়ে না যাই। তো উনার আরেকটা কথা, উনি এটাও বলেছে যে উনার মানে ভাবির ভরসায় আমি বাংলাদেশে গিয়েছি আমার বাচ্চাদেরকে রেখে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাবি ছিল, আমি জানি যে আমার বাচ্চাদেরকে রেখে যাচ্ছি, আমার বাচ্চাদের ভালো মন্দ কিছু হলে আমি যদি ভাবিকে ফোন দিয়ে বলি, ভাবি সবার আগে দৌড়ায় যাবে। বাট আমি শুধুমাত্র ভাবির ভরসায় আমার বাচ্চাগুলোকে রেখে আমি বাংলাদেশে যাই নাই। আমি তাহলে এখন বলি, প্রথমবার আমি যখন একা বাংলাদেশে যাই তানজিলার বিয়ের সময়, তখন আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় ছিল, ওদের দাদা দাদির কাছে ওদেরকে রেখে, এবং ওর বাবা ছিল, ওদের বাবার কাছে দাদা দাদির কাছে রেখে আমি বাংলাদেশে গিয়েছি। সেকেন্ড টাইম আমার আম্মু মারা যাওয়ার পরে আমি যখন বাংলাদেশে যাই, তখন আমার বাসায় মিতু আর ইরফান ছিল, ওরা আমার বাসায়, তখন বললাম না 3 মাস ওরা আমার বাসায় ছিল, তখন ওরা আমার বাসায় ছিল এবং ওর বাবাও ছিল। ওই সময় তুষারের বাবা অফিস করেছে, মিতু ইরফান তো ছিলই, ওরা যখন তখন আমি ওদের দুজনকে রেখে যেতে পেরেছি। আর এই যে রিসেন্ট আমি বাংলাদেশে ওদেরকে রেখে গেলাম, ওই সময় তোষানের বাবা হোম অফিস নিয়েছিল, হোম অফিস নিয়ে সে বাচ্চাদেরকে নিয়ে বাসায় ছিল।
ভাবি আমার সুখে দুঃখে সব কিছুতে আছে, কিন্তু একদম ভাবির ভরসায় আমি কখনোই রেখে যেতে পারবো না। কারণ হলো ওদের স্কুল থাকে, আর একটা মানুষ 24টা ঘন্টা সে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করবে, আমি জানি করবে, এটা আমি একদম হলফ করে বলতে পারি করবে, কিন্তু আমাকে তো সেটা বুঝতে হবে যে তার নিজেরও সংসার আছে, তার হাজব্যান্ড আছে, তার বাচ্চা আছে। তো আমি একদম তার ভরসায় তো আমি রেখে যেতে পারবো না। তো এই হলো ওই আপুর এটা একটা উত্তর দিলাম। এখন আসি যে উনার জন্য সবাই করে, উনি তাহলে কেন আপনার জন্য খাবার পাঠাইলো না? তাহলে এখন আমি আপনাকে বলি আপু, একটা মানুষের জন্য সবাই কখন করে বলবেন? যদি সেই মানুষটা কারোর জন্য কিছু না করে তাহলে কিন্তু সেই মানুষটার জন্য একটা মানুষ একবার করবে, দুইবার করবে, তিনবারের ক্ষেত্রে গিয়ে চিন্তা করবে আরে ও তো আমার জন্য কিছুই করে না, আমি ওর জন্য শুধু শুধু কেন করব? তো আমার জিনিসগুলো না মানে আমি একটু ক্যামেরাতে দেখানো, এই যে বললাম না মিতু ইরফান আমার বাসায় 3 মাস ছিল, একটা সিঙ্গেল মানুষ আপনারা কেউ বুঝতেও পারেন নাই যে ওরা আমার বাসায় 3 মাস আছে। আমার কাছে মনে হয়েছে ওরা আমার বাসায় আছে, এটা আমাকে ভিডিও করে দেখানোর কিছু নাই যে ওরা আমার কাছে আছে। ওই সময় অনেকেই মিতু ইরফানদেরকে দেখে নাই বলে ওই সময় অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছে যে হ্যাঁ এখন তো আর মিতু ইরফানদের সাথে সম্পর্ক নাই, অথচ স্টিল না ওরা আমার বাসায়। তো ওই যে দেখে নাই, কিছু একটা না দেখলেই মানুষ মনে করে যে সমস্যা তৈরি হয়ে গেছে। এখন আমি বলি আমি মানুষের জন্য করি কি না করি সেটার একটা উদাহরণ আমি দিব। 2-3টা কথা আমি বলবো, 2-3টা ঘটনা বলবো। বর্ষাকে আপনারা সবাই চিনতেন, রুফায়দার আম্মু বর্ষা, ওরটা দিয়েই আমি শুরু করি। যেহেতু এখন ব্লগে নাই, ও যদি ব্লগে থাকতো হয়তো বা আমার কথাগুলোর উত্তর ও দিতে পারতো। আর আপনাদের কারো যদি পার্সোনালি ওর কাছ থেকে জানতে ইচ্ছা করে ওকে আপনারা নক দিয়েও জানতে পারেন যদি আপনারা চিনে থাকেন। যাই হোক, ওকে দিয়ে আমি শুরু করি। বর্ষারা যখন বাংলাদেশে চলে যাওয়ার জন্য, ওরা তো চলে যাবে বাংলাদেশে ট্রান্সফার হয়ে গেল, চলে যাবে, তখন ফুল কোভিড। কিন্তু ওরা যখন বাংলাদেশে যাবে তখন পুরো দমে কোভিড। আর ওই সময়টা পুরো মালয়েশিয়া লকডাউন। মালয়েশিয়া যতগুলো দেশ সর্বোচ্চ লকডাউন দিয়েছে তার মধ্যে মালয়েশিয়া অন্যতম। মালয়েশিয়াতে অনেকটা সময় জুড়ে লকডাউন ছিল এবং তারা খুবই কড়াকড়ির মধ্যে ছিল। কোয়ারেন্টাইন মানে কোয়ারেন্টাইন, তোমাকে মানতেই হবে। তুমি এই এত কিলোমিটারের বাইরে তুমি তোমার গাড়ি নিয়ে যেতে পারবা না। তুমি তোমার বাসার নিচে যখন আমরা মার্কেট করতে যেতাম 10 জন করে লাইনে ডিস্টেন্স রেখে রেখে আমাদেরকে বাজার করতে হতো, হাতে হ্যান্ড গ্লোভস, মাস্ক। মানে ওই দিনগুলোর কথা মনে করলে আমার এখনও মনে হয় যে আল্লাহ কী দিন আমরা পার করে এসেছি। যাই হোক, ওই সময় বর্ষা প্রেগনেন্ট, ও মাত্র কনসিভ করেছে। চলে যাওয়ার আগে তখন প্লেনে উঠলেই কিন্তু কোভিড টেস্ট করতে হয়। তো চলে যাওয়ার আগে ওদের 3 জনেরই কোভিড টেস্ট করতে হবে। 3 জনের কোভিড টেস্ট করলো, ধরা পড়লো ভাই এবং রুফায়দা 2 জনের কোভিড পজিটিভ। চিন্তা করেন, বর্ষা প্রেগনেন্ট, ভাই এবং রুফায়দা 2 জন কোভিড পজিটিভ হলে ওই সময় বাসায় থাকার কোনো রকম কোনো রুলস নাই। তোমাকে সাথে সাথে যেসব হসপিটালে কোভিডের চিকিৎসা হচ্ছে সেই হসপিটালে তোমাকে নিয়ে চলে যাবে। তারপরে এখানে একটা হসপিটাল থেকে লোক আসলো, গাড়ি আসলো, এমনি কী জানি ড্রেস পরতো না, তো পিপি না কী জানি ড্রেস পরতো, একদম পুরা মুখ টুক ঢাকা ওরকম লোক এসে ওই সময় আমাদেরকেও কোভিড টেস্ট করতে হয়েছিল, কারণ ওরা যেহেতু চলে যাবে। আমরা ওদেরকে দেখতে গিয়েছিলাম, আমি, রাশেদা ভাবি, আরও একজন ভাবি, আমরা ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আমাদের এখানে একটা গ্রুপ আছে, গ্রুপ থেকে যে চলে যায় তার জন্য একটু গিফটের আয়োজন করা হয়, আমরা ওর গিফটটা দিতে গিয়েছিলাম। আমরা তো ঘরের মানুষ দেখা করতে যাব, কিন্তু ওই গ্রুপের সাথ থেকে আমরা গিফটটাও দিতে গিয়েছিলাম। তো যেদিনকে ওদের কোভিড ধরা পড়লো, ওদেরকে জিজ্ঞেস করেছে যে এই 7 দিনের মধ্যে তোমাদের বাসায় কে কে এসেছে, তখন আমাদেরকেও কোভিড টেস্ট করতে হয়েছে। আমাদের হাতে গোলাপি বেল্ট পরা ছিল, ওইটা নিয়েও তখন ওই সময়টাতে বহুত রোস্টিং ভিডিও হয়েছিল। হ্যাঁ, কেন গোলাপি বেল্ট পরে আছে, এই পরে আছে, সেই পরে আছে, কারণ আমি যেহেতু ভিডিও করতাম আমার হাত দেখা যাইতো। ওইটা হলো তুমি যে কোভিড টেস্ট করছো, তুমি যে তোমার কোয়ারেন্টাইনে আসো, এই জন্য তোমার এটা বেল্ট। যাই হোক, রুফায়দাকে এবং ভাইকে এসে হসপিটালে নিয়ে চলে গেল। সম্ভবত 15 দিন ওনাদেরকে হসপিটালে থাকতে হবে। বর্ষা পুরো বাসায় একা, ওকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারণ ও তো ফ্যামিলি মেম্বার একসাথে ছিল। ওর পজিটিভ হয়েছিল না, আলহামদুলিল্লাহ, ওর নেগেটিভ ছিল। তো ও বাসায় থাকবে। এখন ও কনসিভ করা একটা মানুষ, এত বড় একটা বাসার মধ্যে স্বামী নাই, বাচ্চা নাই, ও কিভাবে থাকবে? কিন্তু ওকে বাসায়ই থাকতে হবে। ও এই মুহূর্তে অন্য কোথাও গিয়ে থাকতে পারবে না, ওকে ওর বাসায় কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমার কাছে মনে হয়েছে যে রুলস রেগুলেশন একদিকে, আমার কাছে মনুষ্যত্ব কাজ করেছে। আর ও ফোন দিয়ে কান্নাকাটি করছে। আমি তোষানের বাবাকে বললাম
তুমি ওকে যাও গিয়ে চুরি করে ওকে আমাদের বাসায় নিয়ে আসো, গাড়িতে করে চুরি করে নিয়ে আসো, ও হাতে বেল টেল দেখা যাবে না, ও একদম ফুল হাতা জামা টামা পরে আসবে, পার্কিং থেকে উঠায় বাসায় নিয়ে আসবা। আমাদের বিল্ডিংয়ে তো আর কেউ জানে না যে ও হলো কোয়ারেন্টাইনে। তো এটা কত বড় রিস্ক আপনি শুধু চিন্তা করেন, আমি বলতেছি। যাই হোক, তোষানের বাবা আমার কথার জন্য গেল, গিয়ে আমাদের বাসায় ওকে নিয়ে আসলো। নিয়ে এসে 15 দিন ও আমার বাসার একটা রুমে ও ছিল। 15টা দিন ওকে আমি ওই রুমটা থেকে বের হয়ে এক গ্লাস পানি ওকে আমি নিজের হাতে খেতে দেই নাই। আপনারা কেউ দেখছেন ভিডিওতে? দেখেন নাই। আমি বললাম, বর্ষা তুমি এই যে 15 দিন আমার এখানে থাকবা, তোমার রুম থেকেও বের হতে হবে না, তোমার খাবার দাবার সব আমি তোমার বেডে দিয়ে যাব। তখন আমার তাবিব ছোট, তোষান ছোট। আমি মানে কত বড় রিস্ক নিয়েছি জানেন? যদি এটা মালয়েশিয়ান সরকার কোনোভাবে, যদি আমাদের কন্ডোর ম্যানেজমেন্ট যদি কোনোভাবে জানতো, আমাদেরকে পুরো মালয়েশিয়াতে ব্যান করে দিত। তোষানের বাবার জব চলে যেত, আমাদেরকে পুরো মালয়েশিয়াতে ব্যান করে দিত যে তোমরা আর মালয়েশিয়াতে থাকতে পারবে না, তোমরা এত বড় একটা রুলস ব্রেক করছো। কিন্তু আমার কাছে মনুষ্যত্বটা অনেক বেশি বড় মনে হয়েছে, যে মনুষ্যত্বর উপরে কিছু নাই, আমি ওকে বাসায় একা রাখতে পারবো না। যাই হোক, ভাইরা সুস্থ হয়ে আসলো, ও বাসায় গেল। এরপরে ওরা আবার ওদের বাংলাদেশে যাওয়ার ফ্লাইট আর কি। তার আগে যেহেতু ভাইরা রুফাইদা সুস্থ হয়ে আসছে, ওদের আর কোনো কোভিড টেস্ট করতে হবে না, এটাই ওরা জানে। বর্ষার আবার কোভিড টেস্ট করলো, বর্ষা নেগেটিভ আসলো। তারপরে ভাই, রুফাইদা, বর্ষা ওরা সবাই আবার প্রায় কত কেজি, 250 কেজি জিনিসপত্র নিয়ে ওরা হলো এয়ারপোর্টে গেল, চলে যাবে। এয়ারপোর্টে গিয়ে দেখলো যে না, ভাই এবং রুফাইদাকেও কোভিড টেস্ট আবার করতে হবে। ওরা যতই সুস্থ হয়ে আসুক, ওদেরকে কোভিড টেস্ট করে দেন রিপোর্ট নিয়ে ওদেরকে যেতে হবে। সেই এত জিনিসপত্র নিয়ে ওরা আবার বাসা ছেড়ে দিছে, আবার এয়ারপোর্ট থেকে ফেরত আসলো। আমি শুধু বললাম, বর্ষা তুমি টেনশন করো না, আমার বাসা আছে। জিনিসপত্রগুলো এখানে একজন ভাইয়ের রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি ভাই, ওনাদের মাধ্যমে একটা বাসায়, একটা গোডাউনের মতো জায়গায় ওর জিনিসপত্রগুলো রাখা হলো। তারপরে ওরা আমার বাসায় আবার উঠলো। উঠার পরে আলহামদুলিল্লাহ আমার বাসায় 7 দিন ছিল। তারপরে আবার ভাইয়ের কোভিড টেস্ট, রুফাইদার কোভিড টেস্ট, বর্ষার আবার কোভিড টেস্ট আবার করে তারপরে ওনাদের সবার নেগেটিভ আসলো। এরপরে ওনারা আলহামদুলিল্লাহ বাংলাদেশে গিয়েছিল। ভাই শুধু এই ভয়েসটা এখনও আছে, প্লেনে উঠে ভাই একটা ভয়েস দিয়েছিল তোষানের বাবাকে, ভাই আপনারা যা করছেন আমার আপন মানুষও এই কাজটা করবে না। এই একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। কেন আজকে দিচ্ছি জানেন? কারণ আমার মানে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে আমার জন্য মানুষ করে, আমি মানুষের জন্য কিছু না করলে মানুষ আমার জন্য শুধু শুধু করে, এরকম আর কি। তারপরে মিতু আর ইরফান, ওদের তো আলহামদুলিল্লাহ আমরা 3 মাস একসাথে ছিলাম, আলহামদুলিল্লাহ ওইটা একটা সুন্দর সময় আমাদের কেটেছে। কারণ ওই যে বললাম যে ওদের বাসা ছেড়ে দিতে হবে, ওরা যেহেতু চলে যাবে দেশে, একটা ডিসাইড করেছে যে ওরা দেশে চলে যাবে। মিতুও কনসিভ করেছে, ওরা চাচ্ছিল বাংলাদেশে গিয়ে মিতু ডেলিভারিটা ওখানে হবে, এখানে একা একা কী করবে, চলে যাবে যেহেতু বাসা ছেড়ে দিয়েছিল। তো ওই বললাম না যে ওরা এয়ারবিএনবিতে থাকতে চেয়েছিল, আমি বলেছি না, আমার এখানে থাকবা। আমরা ছিলাম একসাথে আলহামদুলিল্লাহ। তারপরে বৃষ্টিকে আপনারা সবাই চিনেন তাই না? ও তো চলে গেছে বাংলাদেশে, ওর ফার্স্ট হাজব্যান্ডটা মারা গেছে, আলহামদুলিল্লাহ ও আবার বিয়ে হয়েছে, ওই ঘরে ওর একটা মেয়ে হয়েছে, মেয়েটার বয়সও প্রায় 2 বছরের বেশি। তো ওর তখন বৃষ্টির সাথে আমাদের একদমই ইনিশিয়াল পর্যায়ের পরিচয়, এমন না যে ওর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, এমন কিছুই না, খুবই একদম ইনিশিয়াল পর্যায়ের একটা পরিচয়। ওর হাজব্যান্ড আগে থেকেই অসুস্থ ছিল, ক্লোন ক্যান্সার ছিল ভাইয়ের। তো হঠাৎ করে একদিন এরকম অসুস্থ হয়ে গেছে। বৃষ্টিদের সাথে মিতুদের আবার একটা ভালো সম্পর্ক ছিল, ওরা কোনো রিলেটিভ না, বাট এই যে এখানে আসছে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওই সূত্রে, বৃষ্টির সূত্রে কিন্তু মিতু ইরফানের সাথে আমাদের পরিচয়। তো মিতু ইরফান তখন একটা স্কুলে জব করে, বৃষ্টিরা তো ওই যে আমাদের বাসার কাছে একটা কন্ডো আছে, ওখানে থাকতো। তো ভাই এরকম হঠাৎ করে একদিন ভাই হলো সন্ধ্যার সময় এরকম অসুস্থ হয়ে গেছে। তারপরে তখন কে ওনাকে হসপিটালে নিয়ে যাবে, কারণ ওনাকে ধরতে হবে, গ্র্যাব তো এত কিছু করবে না। ভাইয়ের গাড়ি ছিল কিন্তু ভাই তো ড্রাইভ করতে পারবে না। তোষানের বাবাকে নক দিল, ও তখন মনে হয়েছে তোষানের বাবার কথা, আমাকে নক দিছে, বলছে ভাইয়াকে একটু পারবে? আমি কি বলো, কেন পারবে না? তোষানের বাবাকে সাথে সাথে পাঠিয়ে দিছি। ওই সময়ও কোভিড, পুরো করোনা ওই সময়, এবং ভাইকে যে হসপিটালে ভর্তি করা হয়েছে ওইটা পুরো করোনারই হসপিটাল।
যাই হোক, তারপরে তো বৃষ্টি যতবার হসপিটালে যাচ্ছে, তোষানের বাবা ফ্রি থাকলে নিয়ে যাচ্ছে হসপিটালে, যে তোষানের বাবা ভাইয়ের কাছে গিয়ে মাস্ক টাক্স পরে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াচ্ছে, ভাইকে দেখতেছে। আমি যেতে পারিনি, কারণ আমার তাবিব অনেক ছোট তখন, আমার তাবিব তখন ব্রেস্ট ফিড করে, আমি আর ওই সময় যাইনি। আমার আসলে তোষানের বাবা এবং বৃষ্টি দুজনই মানা করেছিল যে তুমি আইসো না, তাবিব যেহেতু ছোট, এটা করোনা হসপিটাল, তুমি এখন আইসো না। আর আমার তখন যাওয়া হয়নি। তারপরে এরকম ভাই 4-5 দিন মনে হয় হসপিটালে একদম লাস্টের স্টেজে ছিল আর কি। হঠাৎ করে একদিন রাত 3টার সময় আমি তখন তাসলিমা ছিল আমার বাসায়, ও আমার বাসায় বেড়াইতে আসছিল। আমার তোষানের মনে হয় সম্ভবত ওই সময় মুসলমানি দিছিলাম, এরকম কিছু একটা হবে, হ্যাঁ তোষানের মুসলমানি দিছিলাম। তো ওই সময় তাসলিমা আসছিল আমার কাছে। তাসলিমা, আমি আর হলো তাবিব, আমরা আমার বেডরুমে ঘুমাইছি আর কি। হঠাৎ করে রাত 3টার সময় তোষানের বাবা আর তোষান আর একটা রুমে ছিল, ওখান থেকে ফোন দিয়ে বলতেছে বৃষ্টি আপু ফোন দিছে, এখনই হসপিটালে যাইতে হবে। আমি বললাম কেন? বলতেছে মনে হয় খারাপ খবর। আমি লাফ দিয়ে উঠে বসলাম, তারপরে হসপিটালে গেল। আমি তো ফোন দিচ্ছি, বলতেছে হ্যাঁ ভাইয়া নাই, ভাইয়া মারা গেছে। মানে ভাইয়া হসপিটালে মারা যাওয়ার পরেই ওনারা খবর দিছিল, যে বৃষ্টি আপুকে ফোন দিয়ে বলছিল যে আপনি আসেন, আপনার হাজব্যান্ডের ক্রিটিক্যাল অবস্থা। ওনারা ইনস্ট্যান্ট মারা যাওয়ার খবরটা দেয়নি আর কি। তারপরে আর কি আমি ওই সময় তোষান আর তাবিবকে তাসলিমার কাছে রেখে আমি সেই মাস্ক টাক্স পরে গেলাম হসপিটালে। তো ভাইয়ার বডি তো আর ওনারা দেখায় নাই, যেহেতু কোভিডের টাইম, ওনারাই গোসল টোসল করায় একদম কফিনে ভরে দিয়েছে, যাতে করে ওইভাবে বাংলাদেশে নিয়ে যাওয়া যায় আর কি। তো এইসব জিনিসগুলো আজকে আমি আসলে কেন বললাম, এই যে কয়েকজন মানুষ এসে বলেন না যে মানে আপনার জন্য সবাই করে, আপনি কি করেন, এরকম একটা প্রশ্ন করেন আর কি। তো একটা মানুষ যখন দেখবেন যে একটা মানুষের জন্য যখন অন্য মানুষ করে, তাহলে সেই মানুষটারও অবশ্যই কিছু না কিছু অবদান বা কিছু না কিছু থাকে। এরা তো আমার সবাই পরিচিত, সবাই কাছের। এছাড়া অনেক মানুষ আছে যারা মালয়েশিয়ায় আসতে চায়, বা যারা মালয়েশিয়া সম্পর্কে জানতে চায়, বা যারা কোনো কিছু সম্পর্কে জানতে হয়, সেটা আমার ফাতেহা নাজনীন খান আমার পার্সোনাল ফেসবুক হোক, বাংলাদেশি ব্লগার আমার প্রফেশনাল পেজ হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোক, যেখানেই নক করুক না কেন, আমি তাদেরকে রিপ্লাই দেই। এবং তারা নিজেরাই বলে যে আপু কত ব্লগারকে নক দিছি, আজকে 1 মাস 1.5 মাস আমাদের মেসেজটাও সিন করে দেখে না, বাট আমি তাদেরকে রিপ্লাই দিই। ওই দিনকে এক আপু, উনি নাকি 18 সালে আমার সাথে কথা বলেছিল, ওই দিনকে আমাকে আবার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে তোমার ওই স্বভাবটা এখনও আছে সাথে সাথে রিপ্লাই দেওয়ার। আমি বললাম আপু আমি চেষ্টা করি, আমি কেউ একটা আমাকে নক দিয়েছে, আমি সাথে সাথে না পারলেও আমি দেখার পরে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। রিপ্লাই দিব না এটা আমি চিন্তা করতে পারি না। সে সেটা আমাকে ভালো বলুক, সে আমাকে খারাপ বলুক, সে আমাকে যাই বলুক, আমি মানুষ পারফেক্ট না, আমারও অনেক ভুল আছে, আমারও অনেক খারাপ দিক আছে। আমারটা আমি বলতে পারবো না, আমারটা আমার অপোজিট সাইডের মানুষটা বলতে পারবে। কিন্তু আমার সবচেয়ে খারাপ লেগেছে কি জানেন, আমার মানে এত দিনের একটা কাছের মানুষ, আমার বোন বলেন, আমার ফ্রেন্ড বলেন, আমার মনের কথা বলার মানুষ বলেন, সেই মানুষটা চলে যাচ্ছে। মনে করেন আর কবে আসবে মালয়েশিয়া জানি না। তো সেই মানুষটা চলে যাচ্ছে। আপনারা সবাই ওখানে দেখেছি যা ফাতেহা আপুর জন্য খারাপ লাগছে বলেছেন। কিন্তু মানে কেমনে মনে হইলো খাবার নিয়ে, যে আপনার খাবার নিয়ে আমাকে এগুলো বলতে হবে? আপনি খাবার কেউ চায়ে খায়, আপনাকে কি পাঠিয়ে? হ্যাঁ আমরা খাবার চেয়ে খাই। ভাবির যদি কখনো কিছু খাইতে ইচ্ছা করে, ভাবি আমাকে বলে যে ভাবি আপনার হাতের এটা খাবো। আমার যদি ভাবির কোনো কিছু খাইতে ইচ্ছা করে, আমি বলি যে ভাবি আপনার হাতের ওইটা খাবো। তো আমাদের এই সম্পর্কটা আসলে বললাম না একদিনে তৈরি হয়নি, এবং এই সম্পর্কটা ভাঙার জন্য অনেকভাবে অনেক রকম চেষ্টাও হয়েছে। কিন্তু ওই যে আমরা নিজেদের মধ্যে নিজেরা ক্লিয়ার ছিলাম, আমরা কখনো এখানে তৃতীয় পক্ষকে ঢুকতে দেইনি। আমরা আমাদের কোনো প্রবলেম আমরা নিজেরা সলভ করেছি, কখনো কোনো কিছু নিয়ে আমরা অন্য কারো দ্বারস্থ হইনি, অন্য কাউকে গিয়ে এটা বলিনি ওইটা বলিনি। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা এখনও এত সুন্দর আছে। হ্যাঁ ভাবি বাংলাদেশে চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ভাবির সাথে আমি তো ভাবিকে বলি যে ভাবি আপনিও কি আমাকে বাংলাদেশে গিয়ে ভুলে যাবেন? ভাবি বলে কি হ্যাঁ আমি আপনাকে ভুলে যাব। আমি বলছি না ভাবি আপনি আমাকে ভুলেন না, আপনি আমাকে ভুলে গেলে আমি আসলে অনেক কষ্ট পাবো ভাবি। তো এই যে রাইয়ান তোষান ওরা একদম ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তো এটাই আসলে আমি বলতে চেয়েছিলাম যে
নিজেদের চাকরির রিস্ক নিয়েও মানুষকে হেল্প করেছি আলহামদুলিল্লাহ। তখন মনে হয়নি আমার কাছে যে হ্যাঁ, আমি যদি আজকে যদি কোনোভাবে যদি জানতে পারি যে আমি আমার বাসায় একজন কোয়ারেন্টাইন মানুষকে আমার বাসায় আছে, এটা যদি কোনোভাবে আমার কন্ডোর ম্যানেজমেন্টও জানতে পারে, আমার তো পুরো মালয়েশিয়া থেকে আমাকে ব্যান করে দিবে, আমার হাজব্যান্ডের জব চলে যাবে, আমাদেরকে পুরো চলে যেতে হবে সব কিছু গুটায়ে। এটাও কখনো একবারের জন্য ওই সময় আমার মাথায় চিন্তায় আসেনি। আমি শুধু চিন্তা করেছি মনুষ্যত্ব বড় জিনিস। কেউ একটা কিছু বলেছে, আমি সাথে সাথে বলি হ্যাঁ পারবো না কেন। এগুলো আমি নিজে করি না, এগুলো আল্লাহ আমাকে দিয়ে করিয়েছে। আল্লাহ হয়তো বা আমাকে সেইটা জায়গার জন্য উত্তম মনে করেছে, এই জন্য আল্লাহ আমাকে দিয়ে করিয়েছে। এগুলো আল্লাহ আমাকে না করাইলে আমি করতে পারতাম না। আমিও মানুষের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক হেল্প পেয়েছি, অনেক হেল্প মানুষ আমাকে করেছে আলহামদুলিল্লাহ। আমার প্রেগনেন্সি টাইমে রাশেদা ভাবি, তারপরে বর্ষা, ওরা আমার অনেক টেক কেয়ার করেছে। মানে আমি যে বিদেশে ছিলাম, আমার একবারের জন্য মনে হয়নি যে আমি বিদেশে আছি, আমার কোনটা খেতে ইচ্ছা করছে কোনটা করছে না। কিন্তু কেন করে জানেন, এটা আপনি শুধু একতরফা করলে হবে না। আপনি যদি কারোর জন্য কিছু না করেন, সেই মানুষটা আপনার জন্য 1 দিন 2 দিন 3 দিনের দিন গিয়ে সে অবশ্যই চিন্তা করবে যে আমার জন্য তো কিছু করেন। আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমরা মানুষ, আমাদের মনে এইসব প্রশ্ন আসবেই। আল্লাহ আমাদেরকে এভাবেই তৈরি করেছে। শয়তান আমাদেরকে সারাক্ষণ ওয়াসওয়াসা দিতে থাকে। তো ওই আপুটা, আপনি মনে কষ্ট নেবেন না আপু, কিন্তু আপনার কথাগুলো সত্যি কথা অনেক খারাপ লেগেছে, অনেক কষ্ট লেগেছে। কারণ একে তো মনটা খারাপ, তার মধ্যে আপনি এতগুলো কথা বলেছেন যে আপনার বলতে হবে কেন, উনি কি বুঝে না আপনার জন্য খাবার পাঠায়? আরে আল্লাহ, খাবার কোনো বিষয় না, এই খাবার কোনো বিষয় না। রাশেদা ভাবিকে আমি এটাই বলেছি, ভাবি আপনি বাসা ক্লিন করে আমার বাসায় চলে আসেন, আপনি আমার এখানে থাকেন। ভাবির যদি 3 বেলা খাবার দিতে হয়, আমি 3 বেলা খাবার, আমি যা খাই, আমি নুন খাই, পান্তা খাই, মরিচ খাই, যা খাই আমি সেটা ভাবির জন্য পাঠাইতে পারবো। এটা কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এতটুকু মন মানসিকতা, এতটুকু সামর্থ্য আল্লাহ আমাকে দিছেন। আর ওনার সাথে আমার সম্পর্কটা অন্যরকম, এটা আসলে আমি আপনাদের কাউকে বলে বোঝাইতে পারবো না। আমি যখন একা একা থাকি আর যখন চিন্তা করি যে ভাবি চলে গেলে আর কেউ বলবে না চলেন ভাবি নিচে যাই, আমরা একটু হেঁটে আসি, চলেন ভাবি নিচে যাই, আমরা একটু আইসক্রিম খাই, এই কষ্টটা যে ফিল করে, যার কাছের মানুষগুলো চলে যায়, সেই বুঝে। আমি নিজেকে অনেকভাবে শক্ত করার চেষ্টা করতেছি। আমি জানি না আমি কতটুকু শক্ত থাকতে পারবো, ইনশাল্লাহ পারবো। আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে শক্ত করুক। একটু আগে আমাকে ইভা ফোন দিছে, আপনারা ইভাকেও চিনতেন, আমার ব্লগে দেখেছেন, লন্ডন চলে গেছে। ওর সাথে অনেকক্ষণ কথা হলো, আমাকে বললো আপু তোমার মনটা অনেক খারাপ তাই না? তাই আমি বললাম যে ইভা, আমি আসলে নিজেকে শক্ত করার চেষ্টা করতেছি, তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে শক্ত হওয়ার তৌফিক দান করে। আজকে এতগুলো কথা বললাম কারণ এইসব জিনিসগুলো কখনো আমি ভিডিওতে শো করিনি, আপনারা এই জন্য জানেনও না, আমি কখনোই ভিডিওতে দেখাইনি। আমার মনেও চাইনি যে এগুলো নিয়ে আমি ভিডিও করি বা এগুলো আমি ভিডিওতে দেখাই কি আমার বাসায় আছে, আমি কার জন্য কী করলাম। আর আমার একটা স্বভাব কি, আমার জন্য কেউ কিছু আমার জন্য করলে আমি এটা প্রত্যেকটা সময় মনে করে, দেখা যায় যে আমি বললাম না যে আমাকে কেউ একটা কিছু দিছে, আমি ওই জিনিসটা যতবার গায়ে পড়ি বা যতবার দেখি বা ব্লগে দেখাই, আমার ওনার নামটা মনে পড়বে যে এই মানুষটা আমাকে এই জিনিসটা দিছে। তো এইটাই, আপনারা আমার একটা পরিবার, আপনাদের সামনে যতদিন আছি ততদিন হয়তো ভালো মন্দ আলোচনা এগুলোর মধ্যে দিয়ে আমাকে আপনাদের সাথে থাকতে হবে। কিন্তু কিছু কিছু জিনিস খুব বেশি কষ্ট দেয়। তো আপু আপনাকে বলছি, আপনাকে আমি চিনি না, আপনি আমাদের ভ্লগ দেখেন, হয়তো বা ভ্লগ দেখে আপনার কি মনে হয়েছে, কেন আপনি এতগুলো কথা বলেছেন, একমাত্র আল্লাহই ভালো বলতে পারবেন। আমার কোনো কথায় আপনি কষ্ট পাইলে মাফ করবেন, আপনাকে কোনোভাবে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন আমার ছিল না। আমি শুধু এটুকুই বলেছিলাম যে আপু আপনি না জেনে এমন কিছু বলবেন না যেটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। কারণ ধারণাবশত কোনো কিছু বলতে আল্লাহ নিষেধ করেছেন যে তুমি ধারণা করে কোনো কিছু বলো না। তো ধারণাবশত বা নিজে চিন্তা করে এমন কিছু বলবেন না যেটার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দেন। তো আমরা খুব সাধারণ একজন মানুষ, খুব সাধারণ একটা আল্লাহর বান্দা, পাপী বান্দা। আল্লাহ মাফ না করলে আমাদের কোনো উপায় নেই। তো দোয়া করবেন
আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মনকে শান্ত করে, ভাবিকেও যেন ধৈর্য আসলে দিতে বলবো না, বলবো যে ভাবিকে যেন আল্লাহ মনটা ঠান্ডা করে, ভাবিকে যেন আল্লাহ ভালো রাখে। ধৈর্য নাকি আল্লাহর কাছ থেকে চাইতে হয় না, তাহলে সাথে নাকি আল্লাহ বিপদও দেয়। তুমি ধৈর্য চাচ্ছ, তাহলে তুমি বিপদে পড়ো, ধৈর্য নাও। তো আল্লাহর কাছে নাকি সবসময় বলতে হয় যে আল্লাহ তুমি আমার জন্য সহজ করো, তুমি আমাকে তোমার রহমতের ছায়ায় রাখো। এটাই আমরা চাই। আবারও বলছি আপু, আপনি আমার কোনো কথায় কষ্ট পেলে আমাকে মাফ করবেন। আমার আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন নাই, বাট এই যে আপনার প্রশ্নগুলো হয়েছিল, আপনি যে প্রশ্নগুলো করেছিলেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।